ডিভোর্সের 37 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না। এত বছর পর মানুষটা কি এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে, দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছি, তার সামনে যাব নাকি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না। তাতে করে বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না। 39 বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সমীরের। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। আমাকে সবাই খুব ভালোবাসতো। বিয়ের প্রায় 2 বছর অতিক্রম হওয়ার পরেও যখন আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো। অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সমীর ছিল। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সমীরও আমার থেকে দূরত্ব বাড়ানো শুরু করে দিল। তবুও নিজেকে মানাতাম যে মানুষটা কষ্টের জন্য হয়তো এমন করছে। শ্বশুরবাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠবো। এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। যেদিন রাতে সমীরকে বাপের বাড়ির কথা জানালাম, সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না। কিন্তু আগেকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত। এবারে তার মধ্যে তেমন কোনো পরিবর্তন হলো না। বাপের বাড়ি যাওয়ার প্রায় 3 দিন বাদে একটা কুরিয়ার এলো, যাতে লেখা আছে সমীরের বিয়ের কথা আর আমাদের ডিভোর্স পেপার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথাটা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত, শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এত কষ্ট আর অপমান হয়েছিলাম, সেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ওই বাড়ি গিয়ে এ বিষয়ে একবার প্রশ্ন করব, প্রতিবাদ করব, কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাই গিয়ে লাভ কি। ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ করা হয়নি, কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম। কোণে কোণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাটাই শ্রেয়। কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে, বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম। স্থাপিত করলাম অনাথালয়, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম। আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক বেশি সৌভাগ্যে মনে হলো। অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সমীরকে। আমি না হয় তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে একবারও তার হৃদয় কাঁপেনি। তাহলে যারা তার আপন ছিল, তারা কেন তাকে এখানে রেখে গেল? একজন কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে রেখে গেছে? উত্তরে সে জানায়, সন্তানরা সবাই বিদেশ থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম, একসময় নিঃসন্তান হওয়ায় সমীর আমাকে ছেড়েছিল, আর সে সন্তানই তাই বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই হয়তো মহান সৃষ্টিকর্তার খেলা। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার দেখুন ভেবে। সৃষ্টিকর্তা আমাদেরকে
তাই দিয়েছে যাহা আপনার আমার জন্য কল্যাণজনক। যা দেননি তার জন্য আফসোস না করে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থেকে জীবনে এগিয়ে চলুন। লেখায় সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।